ভাব ধরা অনেক কঠিন, সাপ ধরা অনেক সহজ। হ্যাঁ ভাই, সাপ ধরা সহজ, ভাব ধরা কঠিন। দেখেন, অনেকেই ভাব ধরছিল এই দেশে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। এই একটা ব্যাপার, দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে। দেশপ্রেমিক সেনা প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে। কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলান, যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক, ভাল লাগবে? ভাল লাগবে না। দেশপ্রেমিক পুলিশ ভাল লাগে? ভাল লাগে না। দেশপ্রেমিক র্যাব শুনতে তেমন ভাল লাগে না। দেশপ্রেমিক সেনা প্রধান শুনতেই ভাল লাগে, কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে। এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন? সুযোগটা উনি কইরা দিছে। কিভাবে উনি কইরা দিল? ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না, ওই দিন একটা নির্বাচন চাইলো। এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি। তারপরে কিন্তু ডক্টর ইউনূস স্যার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে। অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার, এরকম একটা কথা আসলো। ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না। সরকার নির্বাচনের কথা বললো, জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে, এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো, মানে 5ই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো, বাজারে এটা খুব সেল হয়েছে। কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর। ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনাপ্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা। এটা তো সরকারের ব্যাপার, সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী, ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলায় নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। আর ওই 25 জন কারা ভাই? দেখেন, এদের মধ্যে একজন আছে কবির। হ্যাঁ, ওনার নাম কবির, উনি জেনারেল কবির। শোনা যাচ্ছে উনি পালায় গেছে, গুজবও হইতে পারে। অনেক সময় কি করে জানেন? গুজব ছড়ায় দেয় যে উনি পালায় গেছে, যেন না খোঁজে, দেশের ভিতরে আছে, এখন পালাবে। যাই হোক, উনি যেখানেই থাকুক, উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না। উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে। 1% সম্পত্তি 40 থেকে 50 হাজার টাকায় কিনছে। আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে 35 লক্ষ টাকায় শতাংশ বিক্রি করছে। কিনছে কিন্তু 50 হাজার টাকায়, এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে, এই সনাতনী ভাই বোনদের উপরে, সবার উপরে উনি জুলুম করছে, অত্যাচার করছে। শত শত বিঘা জমি এইভাবে বিক্রি করছে। এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত 15-16 বছর। এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো, এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না। কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না, আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, এর আগে কোনো কথা বলতে চাই না। এখন দেখেন এই 25 জন কারা ভাই জানেন? এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত, আয়না ঘরের সাথে জড়িত।
আর এরা কার অধীনে ছিল? যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল। তার মানে কি দেখেন, ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না, ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে। এই 25 জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে। সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন? 626 জনকে যে পার করা হইলো, ওই 626 জনকে কারা পার করলো? এই 25 জনই পার করছে। এই 25 জনই জানে 626 জনকে কিভাবে পার করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরে সামনে চলে আসবে। আর ওই বাইরে কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না? দেখেন কত বড় চাপের মুখে আছে উনি। হাড়ে হাড়ে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে। সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে। এগুলো যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে নিশ্চয়ই উনি রাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে, আমাদেরকে জানাবে সত্য মিথ্যা। আমার মনে হয় উনি আর এটা জানাবে না। উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না, জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না। গত 14-15 মাসে দুইটা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই, নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে। কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল, সরকারের কাছে খবর যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখেন, শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইউনূস স্যার আইসা বসছে। উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না? উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না কে কি করতেছে না করতেছে? এই যে গত 14 মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে, স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে, তাই না? এই দেশের স্বাধীনতার পক্ষের একটা বিরাট শক্তি আছে যারা চইলা গেছে, কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষে শক্তি আছে যারা জুলাই এই গণ অভ্যুত্থানে জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, যারা বলছে এরা ফকিন্নির পুত। আরেকটা শক্তি আছে না ভাই, এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দাঁড় করাইতে হবে, তাই না ভাই? লোহাই তো লোহা কাটে, সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়ায় গেছে। হ্যাঁ ভাই, এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না, এই বাইরের জগতে না ভাই। বাইরের জগৎ বলতে বুঝাচ্ছি কি জানেন? রূপালী জগৎ, সিনেমার রূপালী জগৎ না, ক্যান্টনমেন্টের মধ্যে একটা রূপালী জগৎ আছে। হ্যাঁ ভাই, এটার রূপ অনেক রকম। দেখেন অনেক মায়ের সন্তান এই আয়না ঘরে থাইকা দেওয়ালে লেখা গেছিল তার মনের কথা, তার ঠিকানা লেখা গেছিল। মার কাছে বাবার কাছে কিছু বলার থাকলে সে এটা লেখা গেছে ওইখানে। ওই দেওয়ালে লেখনগুলা কারা মুছছে এইটা কি আমরা এখন বুঝতে পারি না? ওই দেওয়ালের ওই লেখাগুলা রং দিয়া কারা মুছছে? হ্যাঁ ভাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে সেনাবাহিনীর প্রতি সবাই শ্রদ্ধা, ওই সেনাবাহিনীকে, এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে প্রশ্ন সম্মুখীন কে করলো? মানুষ এখন সেনাবাহিনী নিয়ে এত রকম বিতর্ক কেন তুলতেছে? এর পিছনে কারণ কি? এটা তো বুঝার জন্য ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ মানুষই তো বুঝতেছে। দেশের ভিতরে এই যে অরাজকতা চলতেছিল, চাঁদাবাজি চলতেছিল, খুনাখুনি চলতেছিল, আইন প্রশাসন ঠিক মতো কেন কাজ করতেছিল না, এখন তো আমরা এগুলো বুঝতে পারি। কারণ সবাই বুঝাইতে চাচ্ছিল যে এই সরকার অচল, তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আনো, ওই সরকার আইসা সব বন্ধ করে দিবে। আসলে ওই সরকার আসার পর ভাই এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের মামলাটা বন্ধ হয়ে যেত অথবা স্লো হয়ে যেত। আজকে যে 25 জনের গ্রেপ্তারি পরোয়ানা বাইর হয়েছে এইটা বাইর হইতো না, এবং বিডিআরের যে ট্র্যাজেডি সেটাও আর সামনে আসতো না, শাপলা চত্বরের গণহত্যাও সামনে আসতো না, জুলাইতে যে 1500 শহীদ হইল সেটারও কোনো বিচার হইতো না, 35 থেকে 40 হাজার মানুষ যে পঙ্গু হইল সেটারও কোনো বিচার হইতো না, সব কিছু বন্ধ হয়ে যাইতো। ওই বন্ধ করার জন্যই নির্বাচন করতেছিল। দেখেন ভাই, বাইরে যে সয় সম্পত্তি দখল হয়েছে কি ট্যাগ দিছে, টেম্পো স্ট্যান্ড যে দখল হয়েছে কি ট্যাগ দিছে, বালুর চর এই যে বালু মহল দখল হয়েছে কি ট্যাগ দিছে? স্বাধীনতার পক্ষের মানে আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগ, ওরা তো আওয়ামী লীগ মানে স্বাধীনতার পক্ষের। কিন্তু এই স্বাধীনতার পক্ষের দলটারে তো আমরা খেদাইলাম, কিন্তু রয়ে গেল কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের, যারাই বারবার বলতেছিল গত 15 মাস এরা রাজাকারের নাতিপুতি, ফকিন্নির পুত, জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের বইলেই যাইতাছিল যে এনজি ভাই এখন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। চারিদিকে দেখেন না, সারা পৃথিবীতে ছড়ায় যাইতেছে। আর সারা পৃথিবী থেকে দেখবেন বড় বড় ক্রিমিনাল প্রধানমন্ত্রীরা
হেলিকপ্টারে কইরা প্লেনে কইরা ভাইগা চলে যাইতাছে। হায় হায়, প্রধানমন্ত্রীর কথা যখন মনে পড়লো, ভিডিওটা শেষ করার আগে বলি, আমাদের গত 54 বছর যে সিস্টেম ছিল কি জানেন? এই সিস্টেমটা ছিল প্রধানমন্ত্রী যে সে হবে সবচেয়ে বড় রংবাজ, দেশের সবচেয়ে বড় রংবাজ। কারণ তার হাতে হলো আর্মি, তার হাতে নৌবাহিনী, বিমান বাহিনী, দেশের সব কিছু তার হাতে, সে যা বলবে তাই। দেখেন কত বড় ক্ষমতাধর। ক্ষমতার এখানেই শেষ না, তার নিজস্ব একটা দল আছে, সে দলও সে পরিচালনা করে। ভাই, একটা মানুষ দেশ পরিচালনা করবে কখন আর দল পরিচালনা করবে কখন? দল থেকে আইসা প্রধানমন্ত্রী হইলে ওই দলের কথাই তো চিন্তা করে, আর ওই দলের কথা চিন্তা করতে গিয়া দেশের অন্যদেরকে মনে হয় শত্রু, অন্যদের কথা আর ভাবতে পারে না। অন্যদের জন্য আয়না ঘর বানাইতে হয়, কারণ তারা যে মুখ খুললে আয়না ঘরে ঢুকাইতে হবে, পেট চিরা বুড়িগঙ্গায় ভাসায় দিতে হবে, এই সিস্টেমই তো চালু হবে। এই যে বর্তমান যে সংবিধান, এই সংবিধানের মধ্যে দিয়ে জানেন প্রধানমন্ত্রী তৈরি হয় না, একজন ডন তৈরি হয়, একজন মাফিয়া তৈরি হয়। হ্যাঁ, এই সংবিধানের মধ্যে সমস্ত ক্ষমতা তো প্রধানমন্ত্রীকে দিয়ে রাখছে, কিন্তু আগামীতে কি ওইভাবেই দেশ চালাবেন? পারবেন না, পারবেন না। হারে হারে টের পাইবেন দেশ কোথায় চলে গেছে, হারে হারে টের পাইবেন। কেউ ষড়যন্ত্র কইরা বাঁচতে পারবেন না। আগের ভিডিওতে বলছি না, বর্ষিতে গাইটা ফালাইছে, এখন শুধু জাল দিয়া উপরে উঠাবে। হ্যাঁ, জাল দিয়া উপরে উঠাবে। আপনি ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন, তার কাছ থেকে ক্ষমতা ছিনে নিছে অলরেডি। হ্যাঁ ভাই, জুলাই সনদপত্রের মধ্যে সব পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী সেই ক্ষমতা আর নাই, সেই ক্ষমতা ভাগ কইরা প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকেও দেওয়া হয়েছে অনেক ক্ষমতা। এবং উনি দেশের প্রধানমন্ত্রীও থাকবেন, দেশের সমস্ত আর্মি, র্যাব, পুলিশ উনার হাতে, আবার দলও পরিচালনা করবে। সেই সুযোগও থাকবে না। যে দেশের প্রধানমন্ত্রী হবে তাকে দল ত্যাগ করে আসতে হবে, সে দলের চেয়ারম্যান থাকতে পারবে না, সে দলের কেউ কিছু না, সে হবে দেশের জন্য প্রধানমন্ত্রী, দেশের সবার জন্য সে প্রধানমন্ত্রী, কোনো দলের থাকতে পারবে না। ওই সিস্টেম কইরাই বুঝছেন জুলাই সনদপত্র আসতেছে, ওই সিস্টেম কইরা দিয়েই বুঝছেন আগামী নির্বাচন আসবে। বলছে না ঈদের আনন্দ উপভোগ করবেন, ওই জায়গায় পৌঁছায় দিবে ভাই। কয়েকদিন আগে নাহিদ ইসলাম কি বলছিল না, মনে আছে? যে এই উপদেষ্টার মধ্যে এমন কেউ কেউ আছে যারা সেফ এক্সিট নিতে চাচ্ছে। সেফ এক্সিট কারা নিতে চায়? যারা ক্রিমিনাল, যারা দোষী করছে, যারা টাকা পয়সা মারছে। তাই বুঝাইলো না? নিশ্চয়ই তাই বুঝায়, কিন্তু উনি নাম বলে নাই। কিন্তু উনি নাম না বললো, আজকে আরেকটা কথা আসছে জামাতে ইসলাম থেকে, এই উপদেষ্টাদের অনেকের কণ্ঠ অডিও, মানে অডিও কল আমাদের কাছে আছে। হ্যাঁ, তাদের লিঙ্ক আছে আমাদের কাছে। লিঙ্ক মানে আবার ওইটা বুঝেন না, ওই যে ভিডিও লিঙ্ক না, এটা হলো অডিও লিঙ্ক। কে কোন কথা বলছেন, কার সাথে কি কথা বলছেন, সব আমাদের হাতে আছে। তার মানে কি জানেন? ওই যে বর্ষি গাইটা ফালাইলো আবার, এই মাছ আর দৌড়াদৌড়ি করতে পারবে না। নিশ্চয়ই এই উপদেষ্টাদের মধ্যে কোনো একজন বা দুইজন বা চারজন বেঈমান আছে। টেলিফোনে কি কি কথা বলছে কার সাথে, সব এখন তাদের হাতে। এখন কথা হইলো তাদের হাতে কিভাবে গেল? ওই যে বললাম, স্বাধীনতার বিপক্ষের শক্তিও এখন দাঁড়ায় গেছে। স্বাধীনতার পক্ষের শক্তির সাথে লড়াই করার জন্য বিপক্ষের শক্তি তো দরকার, না হলে লড়াই করবো কেমনে? লোহাই তো লোহা কাটে। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূস কেমন জানি চ্যাট ব্যাট নাই, কোনো রিয়াকশন নাই, উনি কিছুই করতেছে না, উনি আপনাদের মতো বক বক করবে না, উনি হলো ডুবো জাহাজ। আপনারা তো সমুদ্রের দিকে তাকায় রয়েছেন, যেহেতু আপনারা নিজেরা সমুদ্রের জাহাজ দেখতেছেন, কিন্তু পানির নিচ দিয়ে কিন্তু ডুবো জাহাজ চলে, সাবমেরিন চলে। ওই ডক্টর ইউনূস হচ্ছে ওই ডুবো জাহাজ। ওই ডুবো জাহাজ তলে তলে অনেক কিছু সাইরা ফালাইছে। সাইরা না ফালাইলে ওই অডিও কল জামাতের হাতে কিভাবে যায়? সাইরা না ফালাইলে কেন নাহিদ ইসলাম বলে শস্যার মধ্যে ভূত আছে? ভিডিওটা শেষ করব, শেষ করার আগে শুধু এইটুকু বলবো, যারা বেঈমান আছেন সাবধান হয়ে যান, কেউ বাঁচতে পারবেন না। দেশ কিন্তু আগের অবস্থায় আর ফেরত যাবে না। হ্যাঁ ভাই, ডক্টর ইউনূস স্যার বলছে না আমাদের পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, সামনে যেতে হবে। সত্যি ভাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশ আগের অবস্থায় যাবে না। গত 54 বছর যেভাবে দেশ চলছে সেভাবে কেউ চালাইতে পারবেন না। আপনি যত বড় ধুরন্ধর হন না কেন, যত বড় সেনা হন না কেন, দেশকে আগের অবস্থায় নিতে পারবেন না। নতুন বাংলাদেশ হইতে বাধ্য। আমরা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি। আমাদের পিছনে ফেরার কোনো উপায় নাই, সামনে যাইতে হবে ভাই। কেউ মনের আশা ছাড়বেন না, মনোবল হারাবেন না ভাই। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। যে জাতি নিজের হেফাজত করতে জানে, আল্লাহ নিশ্চয়ই তার হেফাজত করবে।
বাংলাদেশের দুজন জেনারেল এখন ভারতের কলকাতার সঞ্জীব গার্ডেনের একটি বাড়িতে অবস্থান করছেন। মানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দুজন জেনারেল একই সাথে আছেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে যে মেজর জেনারেল কবির, যিনি সার্ভিং অফিসার ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীতে, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে মামলাটি হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, তার পরবর্তী সময়ে কিন্তু এই মেজর জেনারেল কবির বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ার যে কলকাতায় এই সঞ্জীব গার্ডেনে যে তিনি পৌঁছেছেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন। এখন এই যে তামাবিল সীমান্ত দিয়ে যে জেনারেল কবির যে পালিয়ে গেলেন, এই বিষয়টি কিন্তু অনেক জায়গায় মোটামুটি প্রকাশ্যে এসেছে এবং অনেকেই এই বিষয়টি নিউজ করেছেন যে তিনি ওই সীমান্তের তামাবিল সীমান্তে দিয়ে তিনি ভারত পালিয়ে গেছেন বা যাওয়ার চেষ্টা করছেন। যাই হোক, পরবর্তী সময় তিনি পালিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে একজন সার্ভিং জেনারেল বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে অফিসার্স মেসে যেই প্রেস ব্রিফিংটি করা হলো, সেই জায়গায় তারা অনেক ভালো ভালো কথা বলেছেন এবং কি এই জেনারেল কবির তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, তাকে আর পাওয়া যাচ্ছে না, তাকে ধরার ব্যবস্থা করছেন, সব সীমান্তে তারা প্রহরা বাড়িয়েছেন, নানা কথা তারা বলেছেন, কিন্তু তিনি কিন্তু শেষমেশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, এটা সত্য। এখানে একটি জিনিস আপনাদের বলতে চাই যে সাংবাদিক কনক সরোয়ার একটি পোস্ট দিয়েছিলেন এই ঠিক তিনি পালিয়ে যাওয়ার আগে, এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি হয়েছিল তার পরবর্তী সময়ে তিনি বলেছিলেন যে জেনারেল ওয়াকার কেউ যদি পালিয়ে যায় তাহলে এর সুপ্রিম যে দায়িত্ব সেটা বা দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে একজন সার্ভিং জেনারেল বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছেন, এই যে বিষয়টি, আর আরেকজন এই যে জেনারেল কবিরের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আকবর, এই দুজনে একসাথে থাকছেন, এটা সত্য কথা, কিন্তু এই দুজনের মধ্যে একজন কিন্তু সার্ভিং, এই সার্ভিং অফিসারের কাছে অনেক তথ্য থাকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের যে নিরাপত্তা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তার কাছে থাকার কথা, এবং তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ অনেকগুলো জায়গায় দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে যদি সাবেক যে পলাতক নেত্রী শেখ হাসিনার কথা বলি, তার কিন্তু সামরিক সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এমনকি শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল ভারতে, সেই সফরে এবং সেই বিমানের সফর সঙ্গী হিসেবে কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল কবির তার সঙ্গে ছিলেন। এখন এই কবির কিন্তু বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সামরিক স্ট্র্যাটেজি এবং অন্যান্য কি কি বিষয় থাকে যেগুলো সামরিক একজন কর্মকর্তা জানেন, এই বিষয়গুলো যদি তিনি ভারতে যেহেতু আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে যেহেতু আশ্রয় দিয়েছে, সুতরাং তার কাছ থেকে বাংলাদেশের অনেক তথ্য কিন্তু ভারত নিয়ে যাবেন, যে তথ্যগুলো বাংলাদেশের রাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এবং রাষ্ট্রের যে নিরাপত্তা সেই জায়গাও কিন্তু একটা হুমকি আসছে। দেখুন, আমি একটা কথা বলেছিলাম যে গতকাল একটা ভিডিওতে যে ভারতের ব্লু প্রিন্ট অনুযায়ী কাজ করছে জেনারেল ওয়াকার। এখন আমরা বলতে পারি কি যে এই যে মেজর জেনারেল কবিরকে ভারতে যে পালিয়ে যেতে দেওয়া হলো বা তিনি যে পালিয়ে গেলেন, এর পেছনে অনেকটা কলকাঠি নেড়েছেন জেনারেল ওয়াকার। কারণ এই ওয়াকার হয়তো বা যে ভারতের যে ব্লু প্রিন্ট অনুযায়ী যে কর্মকাণ্ড, হয়তো অনেক তথ্য তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেই তথ্যগুলো নিয়ে ভারতে চলে গিয়েছেন। ভারতের যে আছে বা ভারতের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই যে বাংলাদেশের যে মেজররা পালাচ্ছেন তারা কিন্তু সেই জায়গায় আছেন। তো সব কিছু মিলিয়ে এই জেনারেলরা যে পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, যে ভারতে আশ্রয় নিচ্ছেন, ভারত কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করছেন না, এইটাও কিন্তু অনেক উদ্বেগজনক বিষয়। এবং ভারত তো চাইবেনই যে বাংলাদেশের যে সম্পদ, যারা সামরিক অনেক তথ্য জানে, তাদেরকে সেই জায়গায় রেখে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই বিষয়টি তারা সবসময় চাইবেন। তো সেই জায়গায় এই যে ওয়াকারের যে একটি ব্যর্থতা এবং এই যে মেজর জেনারেল কবির এবং লেফটেন্যান্ট জেনারেল আকবর সহ আরও যে সামরিক কর্মকর্তারা পালিয়ে গেছেন, তারা যতটুকু ধারণা করা যাচ্ছে যে তারা সবাই কিন্তু ভারতে আছেন এবং ভারতের কলকাতার এই যে সঞ্জীব গার্ডেনে যিনি আছেন সেই জায়গায় আছেন অথবা অন্য জায়গায় আছেন। দেখুন, এই সঞ্জীব গার্ডেনটি যে খুব একটা ভালো বা নিরাপদ সেরকম না, যদিও এলিট শ্রেণীর লোকজন সেই জায়গায় থাকে, কিন্তু আপনাদের মনে থাকবার কথা যে আওয়ামী লীগের নেতা যে আনার সেই জায়গায় বা সেই যে সঞ্জীব গার্ডেন কলকাতার যেই আবাসিক এলাকা, সেই জায়গায় কিন্তু তিনি হত্যার শিকার হয়েছিলেন। সুতরাং
এই যে খুনি চক্ররা এখন পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে এবং যে ভারতে আশ্রয় নিচ্ছেন, এটা সে জায়গায় থাকলেও হয়তো আমি যেটা ধারণা করি যে একটি সময় তাদের কাছ থেকে তথ্যপত্র সব কিছু নিয়ে এই আনারের মতো বা অন্য অতীতের অনেক ঘটনা এরকম দেখছি, তাদেরকে হয়তো রাস্তায় ছুঁড়ে ফেলে দিবেন। তো এর মধ্যে যেটা হয়ে যাবে সেটা বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের ইন্টারনাল অনেক তথ্য ভারতের কাছে চলে যাবে, বিগত দিনে যেভাবে চলে গিয়েছে। এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পরে সামরিক যে স্ট্র্যাটেজি বা তাদের যে কর্মকাণ্ড সকল কিছু কিন্তু এই জেনারেল আকবর এখন যে ভারতের কাছে প্রকাশ করে দিবেন। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং কি যেটা সাংবাদিক কনক সরোয়ার বলেছিলেন যে জেনারেল ওয়াকার যদি কেউ বা সামরিক এই কর্মকর্তারা যদি কেউ পালিয়ে যায় তাহলে সব কিছুর দায় বা যে সুপ্রিম রেসপন্সিবিলিটি সেটা আপনাকেই নিতে হবে। তো আমিও মনে করি যে ওয়াকার এই যে পালিয়ে গেল সে দায়বার ওয়াকারকে নিতে হবে, এবং ওয়াকারকেও এই যে পালিয়ে যাওয়ার কারণে তার একজন সার্ভিং কর্মকর্তা পালিয়ে যাওয়ার কারণে তাকে বিচারের আওতায় আনা উচিত। তা না হলে কিন্তু বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি।